নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের বর্ষা ডায়েরি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। নীলা চলে যাবার পরে রাফি খাবারের প্লেট হাতে নিয়ে ভাত মাখাচ্ছে। ঝুমুরের মুখের সামনে এক লোকমা ধরল। নে হাঁ কর। হঠাৎ করে আমার জন্য এত দরদ উতলে পড়লো কেন? আমার জন্য যেহেতু তুই অসুস্থ হয়েছিস সেহেতু আমাকেই তো সুস্থ করে তুলতে হবে, তাই নয় কি? ও, কর্তব্য পালন করছেন? কিন্তু আমি তো কাউকে দায়ী করিনি। আমি মরে গেলেই বা কার কি? আর একটা এক্সট্রা কথা বললে একদম থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। বলদ কোথাকার, একদম চুপচাপ খেয়ে নিবি, বুঝলি? ঝুমুর রাফিকে বরাবরই সব সময় ভয় পায়, তাই তো শত অভিমান থাকা সত্ত্বেও একদম চুপচাপ খেতে লাগলো। কেমন একটা ভালো লাগা কাজ করছে ঝুমুরের মধ্যে। কিন্তু সেদিনে রাফির করা অপমানের কথা মনে পড়তেই সেই ভালো লাগাটা উড়ে গেল। খাবার খাওয়ানোর পরে রাফি ওকে ওষুধ খাইয়ে দিল, সাথে একটা ঘুমের ইঞ্জেকশনও দিয়ে দিল। আস্তে আস্তে ঝুমুর ঘুমিয়ে গেল। রাফি আস্তে করে ঝুমুরের কপালে একটা চুমু দিয়ে কাঁথাটা ওর গায়ে জড়িয়ে দিল। রাফি ঝুমুরের ঘরটা খেয়াল করে নাই আগে, তাই সে চারপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। রুমটা খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো। একদিকে বুক সেলফে খুব সুন্দর করে বইগুলো তাকে সাজিয়ে রাখা। ওয়ার্ড্রপের উপর কয়েকটা শোপিস খুব সুন্দর করে সাজিয়ে রাখা। খাটের বিছানার পাশে সেন্ট্রাল টেবিল রাখা, আর তাতে ঝুমুরের হাস্যোজ্জ্বল একটা ছবি রাখা। তার পাশে রাফির দেওয়া গিফটগুলো সাজিয়ে রাখা। দেওয়ালে ফ্যামিলি পিক লাগলো। বেশিরভাগ পিক ঝুমুর আর রাফির সাথে তোলা। অন্যান্য আসবাবপত্রগুলো যথাস্থানে সুন্দর করে রাখা। দেখছি বেশিরভাগ আমার দেয়া জিনিসগুলো দিয়েই ওর রুমটা সাজানো। অসাম। হঠাৎ করে রাফি ঝুমুরের পড়ার টেবিলের দিকে নজর গেল। কয়েকটা বই খাতা পরিপাটি করে সাজানো, পাশে একটা ফুলদানি ও একটা কলমদানি, একটা কালো রঙের অ্যাপেল কোম্পানির ল্যাপটপ রাখা, আর একপাশে খুব সুন্দর একটা ডায়েরি রাখা। রাফি এগিয়ে গিয়ে ডায়েরিটা উল্টে পাল্টে দেখতে লাগলো। ডায়েরির প্রথমে বড় করে লেখা, ডোন্ট টাচ ইট উইদাউট মাই পারমিশন প্লিজ। নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি থাকে রে গাধি। উপরে লেখাটি দেখে রাফির মনে কৌতূহল জাগলো যে ভিতরে কি লেখা আছে ডায়েরির। সে দেরি না করে ডায়েরির প্রথম পাতাটা খুলল। সেখানে লেখা, আমার মনের যত অবাক্ত কথা, না বলা সব কথা তোমাকে ঘিরে, প্রিয়তম। আর লেখাটা দেখে রাফি অবাক হলো যে লেখাটির সাথে তার নামের অধ্যকর লেখা। তার মানে ডায়েরিটা আমাকে নিয়ে লেখা? সত্যি বলতে ভালোবাসা কি তা আমি জানি না, জানতে চাইও না। কোনোদিন কোনো ছেলেকে দেখে মনের মাঝে ভালো লাগার কোনো ফিলিংস সৃষ্টি হয় নাই, শুধুমাত্র একজন ছাড়া, যাকে দেখে আমার দুনিয়াটা উলট পালট হয়ে যায়, যার কথা শুনলেই আমি শিহরিত হয়ে যাই, যার কথা চিন্তা করলেই সমস্ত ভালো লাগে এসে আমাকে ঘিরে ধরে। সে যে তুমি, আমার প্রিয়তম, আমার সব কিছু যে তুমি, সাফি। আরও কয়েকটা পৃষ্ঠা লেখা পড়ল রাফি। রাফির মুখে হাসি লেগেই আছে। তার কেন জানি খুব ভালো লাগছে ডায়েরিটা পড়তে। সে আরেকটা পৃষ্ঠায় গেল। সেখানে লেখা, জানো, তোমার প্রতি মাঝে মাঝে না চাপা অভিমান কাজ করে, কারণ তোমার জন্য আমার প্রতিটা রাত কেঁদে কেঁদে কাটাতে হয়। খুব ভালোবাসি যে তোমায়, কিন্তু তুমি তো আমাকে সহ্যই করতে পারো না। খুব ঘৃণা করো আমায় তুমি। তুমি তো লন্ডনে যাবার পর 5টি বছর একটিবারও খোঁজ নাও নাই আমার। কিন্তু অন্য সবার সাথে দিব্যি কথা বলতে খুব কষ্ট হয় আমার, বিশ্বাস করো, খুব কষ্ট হয়। সহ্য করতে পারি না তোমার করা আমার প্রতি অবহেলা। বিশ্বাস করবে কিনা জানি না, তোমার জন্য আমি প্রতিটা মুহূর্তে তীর্থের কাকের মতো অপেক্ষা করেছি কখন তুমি আসবে। তোমার প্রতি আমার যে টান, আমার যে ভালোবাসা, সেটা কোনোদিনও তিল পরিমাণও কমবে না, এমনকি মৃত্যুর পরও না। তোমাকে ভালোবাসা যে আমার নেশা হয়ে গিয়েছে, এই নেশা যে আমি কখনো কাটাতে পারবো না। তোমার সাথে আমার এই দূরত্ব, তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমবার নয়, বরং বেড়েই চলেছে, আরও বাড়ছে। অনেক ভালোবাসি তোমায়। তোমার আমাকে তুই বলে ডাকাটা অনেক মিস করি। কেন জানি না, তোমার সামনে অন্য কোনো মেয়েকে আমার সহ্যই হয় না, খুব কষ্ট হয়। যখন দেখি তোমার সাথে অন্য একটা মেয়ে ঘষাঘষি করছে, তখন বেঁচে থাকার ইচ্ছাটাই হাঁপটে হাঁপটে মরে যায়। অপর পৃষ্ঠা,
তুমি হয়তো আমাকে ভালোবাসো না, কারণ তুমি আমার থেকে অনেক সুন্দর, শিক্ষিত, ভালো কোনো মেয়েকে ডিজার্ভ করো। হয়তো আমি তোমার যোগ্য না, তাই তো তুমি আমাকে শতবার অপমান করে বুঝিয়ে দাও যে আমি তোমার মতো স্মার্ট ড্যাশিং ছেলের নখেরও যোগ্য নয়। অপর পৃষ্ঠা। প্রায় 7 বছরও বেশি সময় ধরে তোমাকে আমি ভালোবাসি, কিন্তু মুখে প্রকাশ করিনি। তোমার প্রেমে অনেক আগেই ঘায়েল হয়ে বসে আছি। এখনো মনে পড়ে ছোটবেলায় যখন তুমি সবার থেকে বেশি আদর আমায় করতে, সে যত্ন আমাকে নিয়ে, তোমার পাগলামি, সবগুলো না তোমাকে আমার ভালো লাগার কারণ। এই ভালো লাগা থেকেই ভালোবাসা। তোমাকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারি না। আমার স্বপ্ন ও কল্পনাতে শুধু তুমিই বিরাজমান। একটা সেকেন্ডের জন্য তোমাকে বলতে পারি না। 7 বছর ধরে আমায়ও ভালোবাসে। ও মাই গড, সে সময় ভালোবাসা কি ও কি তা জানতো? পরের পৃষ্ঠায় লেখা। আমি দিন দিন তোমার জন্য সাইকো হয়ে যাচ্ছি। পুরো ডায়েরিটা রাফির পড়া হয়ে গেছে, শুধুমাত্র 3-4টা পৃষ্ঠা বাকি আছে। সেখানে লেখা। তুমি হয়তো আমাকে চাও না, আমাকে ভালোবাসো না। আমি কোনোদিন তোমাকে জোর করবো না এই বিষয়ে। আমি একাই না হয় একতরফা ভালোবেসে যাব। তোমাকে আমার ভালোবাসতে হবে না। তবে একটা সত্যি যে আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসি যে তোমাকে অন্য কারো হতে দেখতেও পারবো না। আমি যেটা কোনোদিন সহ্য করতে পারবো না। আর এটা চাইও না যে আমার জন্য কষ্ট হোক তোমার, বা তোমার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষকে তুমি হারিয়ে ফেলো। তাই যেদিন দেখবে তুমি অন্য কারো হয়ে গেছো, সেদিন আমি এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাব। কথা দিলাম, তোমার জন্য আমি মরতেও পারি। তবে পরকালে আমি আল্লাহর কাছে শুধু তোমাকে আমার জন্য ভিক্ষা চাইবো। আমার নামাজের প্রতিটা মোনাজাতে যে শুধু তুমিই আছো। ভালোবাসি রাফি ভাই, খুব করে ভালোবাসি। আমার প্রতিটা নিঃশ্বাস যে শুধু তুমি জড়িয়ে আছো রাফি ভাই। আমার মনের গহীনে যে তোমার নাম শুধু খোদাই করা। মরে যাব তোমাকে ছাড়া, বিশ্বাস করো। একটু বেঁচে থাকতে পারবো না তুমি না। তুমি যে আমার জীবনের সব, আমার জীবনের সাধনা যে শুধু তুমি। সবশেষ একটা কথাই বলবো, আই লাভ ইউ রাফি ভাইয়া, আই লাভ ইউ লট। সবটুকু পড়া শেষ করে ডায়েরিটা বন্ধ করে রাফি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে যেখানে ডায়েরিটা ছিল সেখানে রেখে দিল। শেষের পৃষ্ঠে লেখাগুলো পড়ে রাফির মাথাটা কেমন জানি ঝিমঝিম করছে। এতটা ভালো যে কেউ কাউকে বাঁচতে পারে সেটা তার কল্পনা অতীত। বিছানার দিকে মুখ করে তাকাতেই দেখে সেখানে ঝুমুর শান্ত হয়ে ঘুমিয়ে আছে। কতটা মায়া যে ওর মুখের মধ্যে মিশে আছে। মনে হচ্ছে যে পুরো একটা ঘুম পড়ি। রাফি আস্তে করে গিয়ে ঝুমুরের বিছানার পাশে বসলো। ঝুমুরের এক হাত রাফির বুকে নিয়ে ঠেকালো। এতদিন জানতাম যে ছেলেরা ভালোবাসা নিয়ে পাগলামি করে, কিন্তু এখন তো দেখি তার পুরোটাই উল্টো। ঝুমুরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝুমুরের হাতটা বুকে তুলে একটা চুমু দিল। আমিও যে তোকে খুব ভালোবাসি, এর আগে সেটা বোঝেনি। এমনই সময় রাফির দাদি রুমে প্রবেশ করে, যেটা রাফি খেয়াল করেনি। রাফি এক ধ্যানে ঝুমুরের দিকে তাকিয়ে ওর হাতটা ধরে বসে আছে। রাফির দাদি সেটা খেয়াল করলে সে এসে আলতো করে রাফির কাঁধে হাত রাখলেন। রাফি তো ভয় পেয়ে চমকে পিছনে ঘুরে তাকালো। রাফি তাকাতেই সে একটা মুচকি হাসি দিল। আরে দাদি, তুমি কখন এলে? এই তো এই মাত্র আসলাম। তা ঝুমু ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ দাদি, অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। ও দাদু ভাই, ভালোবাসিস ঝুমুরকে তাই না? দাদির কথা শুনে ঝট করে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। কি ব্যাপার দাদি, আমার মনের কথা বুঝলা কেমনে তুমি? না মানে আসলে দাদি, হ্যাঁ। মানে মানে করতে হবে না, সত্যিটা বল তো দেখি। রাফি উঠে গিয়ে ওর দাদিকে জড়িয়ে ধরল। তোমার সাথে তো আমি সব কিছুই শেয়ার করি, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ, এই তো শেয়ার করার নমুনা। তলে তলে এত দূর এগিয়ে গেছো, আমায় কিছু বললা না। রাগ করে না দাদি, আমার সুইট হার্ট। তুমি রাগলে আমায় কে বুঝবে বলো? তাহলে সত্যি কথাটা বল আমায়, তোর মুখ থেকেই শুনি। হ্যাঁ, আমি ঝুমুরকে ভালোবাসি, এটা সত্যি। বাহ, তাই এটা কি ঝুমুর জানে? না, আমি যে ওকে ভালোবাসি সেটাও জানে না, কিন্তু ও যে আমায় ভালোবাসে সে কথা আমি জানি। কি করে? তোকে কি ও বলেছে নাকি? তারপরে রাফি প্রথম থেকে একে একে সব কিছু বলতে শুরু করলো। কোনো কিছু বাদ দিল না।
আর ওর দাদি সব কিছু মন দিয়ে শুনছে। দাদি জানো, তোমার নাতনি নাকি আমায় দীর্ঘ 7 বছর ধরে ভালোবাসে। ওর বয়সই বা কত, 17-18 হবে। 7 বছর আগে ভালোবাসা কি সেটা বুঝতো বলো? যাই হোক দাদুভাই, তুমি কিন্তু আমার দিদাভাইকে অনেক কষ্ট দিয়েছো, সেটা কিন্তু একদম ঠিক নয়। দাদি, মানছি আমি ওর সাথে ভুল করেছি। জানি না ও মাফ করবে কিনা, তাই বলে তুমি আমাকে ভুল বোঝো না। তুমি তো সব কিছু শুনলে, বলো। তা যাই হোক না কেন, আমার দিদাভাইকে তুই নিজ দায়িত্বে সুস্থ করে তুলবি, আবার আমার দিদার মুখে হাসি ফুটিয়ে তুলবি। আর হ্যাঁ, এবার কিন্তু তোর মনের কথাটা ওকে বলে দিস। ওসব তুমি চিন্তা করো না দাদি, ওসব আমি দেখে নেব। আর হ্যাঁ, খুব শীঘ্রই ওকে আমার মনের কথা বলবো। আচ্ছা দাদি, একটা কথা বলো তো, আব্বু, দাদু, মেজো চাচু, বাকি সবাই কি আমাদের সম্পর্কটা মেনে নিবে? কেন মেনে নেবে না? না মানে ঝুমুর আর আমি তো চাচাতো ভাই বোন, তাই না? আসলে মানে আমি বোঝাতে চাচ্ছিলাম আর কি। তুই কি বোঝাতে চেয়েছিস আমি তা বুঝতে পারছি। আচ্ছা দেখ, আমি আর তোর দাদু কিন্তু আপন খালাতো ভাই বোন, তাই বলে কি আমাদের বিয়ে হয় নাই? তাও আবার তোর দাদু আমায় পছন্দ করে বিয়ে করেছে, তাহলে তোদের সম্পর্ক কেন মেনে নেবে না? এরকম রিলেশন তো প্রায়ই হয়ে থাকে। তুমি এত শিওর হয়ে কি করে বলছো বলো তো? কারণ তোর আর ঝুমুরের বিয়ে অনেক আগেই পাকা করে রাখা হয়েছে। হ্যাঁ, কি বলো এসব? হ্যাঁ দাদু ভাই, তুই তো জানিস মিলির জন্য অনেক ভালো একটা সম্বন্ধ এসেছে। তো যেদিন মিলির এঙ্গেজমেন্ট হবে সেদিনই ঝুমুরের সাথে তোর আকদ করে দেয়া হবে। ও মাই গড, দাদি এত বড় একটা খবর তুমি আমাকে আগে কেন বলনি? হ্যাঁ, হয়েছে, এখন এত উত্তেজিত হোস না। আগে ঝুমুরকে তুই সুস্থ করে তুল দাদু ভাই। আর হ্যাঁ, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, তুই এখনো খাস নাই কেন? তাড়াতাড়ি নিচে যা, গিয়ে খেয়ে আয়। দাদি, যে খুশির খবরটা তুমি দিয়েছো আমাকে, তাতে আমার পেট ভরে গিয়েছে। ফাইনালি ঝুমুর আমার হবে। আই এম সো হ্যাপি দাদি। হয়েছে হয়েছে, এখন তুই নিচে যা, আর নীলাকে একটু বল এখানে আসতে। যা যা। রাফি ঝুমুরের দিকে এক নজর তাকিয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে নীলাকে পাঠিয়ে দিল ঝুমুরের রুমে। আর রাফি খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। খুব নামি দামি একটা কোম্পানি ওদের। এই কোম্পানির মালিক রাফির দাদা আশফাক চৌধুরী। অনেক পরিশ্রমের পরে কোম্পানিটা আজ এই পর্যায়ে এসেছে। এখন রাফির বাবা সহ ওর বাকি চাচারা আর তুষার সব দেখাশোনা করছে। আর আজকে থেকে রাফিও এই কোম্পানি সিইও পদে জয়েন করবে। গতকাল ঝুমুরের জন্য অফিসে যেতে পারেনি রাফি, এমনকি আজকে সকালেও, তাই বিকেলবেলা গেল। রাফি আজ পুরাই ফর্মাল টাইপের হয়ে অফিসে গেছে। সাদা শার্টের সাথে কালো কোট আর সাদা প্যান্ট, চুলগুলো জেল দিয়ে একদিকে সেট করা, একদম অফিস গেটআপ। তখনই ঈশান কল দিল। একদিকে গাড়ি ড্রাইভ করছে, অন্যদিকে ঈশানের সাথে কথা বলছে। ওর সাথে কথা বলতে বলতে অফিসে পৌঁছে গেল। তারপরে গাড়িটা সঠিক জায়গায় পার করে গাড়ি থেকে বের হয়ে দরজা লক করে দিল। রাফির আসার অপেক্ষায় এতক্ষণ বাহিরে দাঁড়িয়েছিলেন অফিসের ম্যানেজার আর অফিসের কিছু স্টাফ। রাফি তাদের কাছে যেতেই তারা ওর সাথে হ্যান্ডশেক করে অভ্যর্থনা জানিয়ে ভিতরে নিয়ে গেল। ভিতরে অফিসের বাকি সব স্টাফরা রাফিকে ফুল দিয়ে স্বাগতম জানালো। আর রাফি সবার সাথে পরিচয় হয়ে নিল। অফিসের ম্যানেজার সবাইকে জানিয়ে দিল যে রাফি চৌধুরী আজ থেকে এই অফিসে সিইও হয়ে জয়েন করেছে। অফিসের বেশিরভাগ মেয়েরাই রাফিকে দেখে ফিদা, কিন্তু রাফি ওদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, কারণ ওর পুরো হৃদয় জুড়ে যে আছে শুধু ঝুমুর। ম্যানেজার রাফিকে ওর ক্যাবিনে নিয়ে গেল। রাফির রুমটা খুব সুন্দর করে গোছালো আর পরিষ্কার করা।
ওদের অফিসের 10 তলা থেকে শহরের অনেক দূর অবধি দেখা যায়। রাফির রুমও 10 তলা এক খোলা সাইটে। তুষারের ক্যাবিন রাফির ক্যাবিনের পাশে। তুষার এই অফিসের একজন এমডি। আজকে তুষার অফিসে আসে নাই, শুধু রাফি এসেছে। সে আগে থেকেই তুষারের কাছ থেকে সিইও এর কাজ সম্পর্কে ধারণা নিয়ে রেখেছে। আর রাফিরও কিছু অভিজ্ঞতা আছে এই বিষয়ে, তাই ওকে আর ভিন্ন করে বুঝিয়ে দিতে হলো না। রাফি ওর ক্যাবিনটা ঘুরে ঘুরে দেখে ম্যানেজারের দিকে ঘুরে তাকালো। খুব সুন্দর ক্যাবিন, আই লাইক ইট। স্যার, আজ থেকে এ আপনার পিএ, এর নাম রিজু আহমেদ। ম্যানেজার রিজুকে রাফির সাথে পরিচয় করিয়ে দিয়ে চলে গেল। রিজু ছেলেটা অনেক ভালো, আর তার সাথে কাজেও অনেক ন্যায়পরায়ণ। অনেক এক্সপিরিয়েন্স আছে, খুবই ভদ্র। রিসেন্টলি যে ডিলগুলো হয়েছে সেই সবগুলো রাফিকে খুব সুন্দর করে বুঝিয়ে বলল। রাফি ফাইলগুলো এগিয়ে দিল। রাফি আগে যে ডিলগুলো পড়েছে সেগুলো নিয়েও আলোচনা করলো। তারপরে রাফির অধীনে যারা কাজ করবে তাদের সাথে রিজু রাফির পরিচয় করিয়ে দিল অফিসের নতুন সিইও হিসেবে। সবার সাথে পরিচয় পর্ব শেষ করে রাফি তাদেরকে তার সাথে কাজ করতে হলে যে যে রুলসগুলো মেনে কাজ করতে হবে সেই সম্পর্কে সবাইকে অবগত করলো। আজ প্রথম দিন, তাই রিজুর সাথে আরও কিছুক্ষণ আলাপ করে অফিসটা দেখে বাসার দিকে রওনা দিল রাফি। অপরদিকে ঝুমুরের ঘুম ভেঙেছে পানির পিপাসার জন্য। চোখ পিট পিট করে সে চারদিকে তাকালো। ঝুমুর দেখলো তার পাশে নীলা শুয়ে উল্টো দিকে ঘুরে ফোন টিপছে। ঝুমুর আস্তে করে উঠে বিছানায় বসলো। পাশে নীলা শব্দ পেয়ে ঝুমুরের দিকে তাকালো আর ব্যস্ত হয়ে বলল, ঝুমুর, কিছু কি লাগবে তোর? আসলে গলাটা শুকিয়ে গেছে, পানি খাবো। পাশের টেবিল থেকে পানি এনে নীলা ঝুমুরের কাছে দিল। এই নে ধর। থ্যাঙ্কস। দুর্বলতা কি একটু কমেছে ঝুমুর? একটু কমেছে, কিন্তু আমার কিছুই ভালো লাগছে না। ও আচ্ছা, তুই আগে ড্রেসটা চেঞ্জ করে নে, তারপরে যা ইচ্ছা হয় তোর তাই করিস, ওকে? হ্যাঁ, আগে হাত মুখ ধুয়ে ফ্রেশ হতে হবে। আচ্ছা, আব্বু আম্মু বড় আম্মু সবাই কই? কারো কোনো সারা শব্দ নেই যে? ফ্যাক্টরি থেকে জানি একটা সমস্যা হয়েছে, তাই তারা 5 ভাই সেখানে গেছে। মেজো চাচু তো যেতেই চাইছিলেন না, পরে আমি আর ভাইয়া বলেছি টেনশন না করতে, আমরা আছি তো, এই বুঝিয়ে পাঠিয়েছি। আম্মু আর মেজো আম্মু তার প্রিয় খাবার বানাতে ব্যস্ত, আর রাফি ভাইয়া অফিসে গেছে। বাকি কে কোথায় আছে জানি না। আমি শুধু জিজ্ঞেস করেছি আব্বু আম্মু আর বড় আম্মুর কথা, তাই তুই পুরো 14 কুষ্ঠের খবর দিলি। আসলেই তুই একটা মাথা মোটা বলদ। আমি মাথা মোটা বড় ধরে তুই আমার পেয়ারি বোন বলদি জাম্বুরা? হোয়াট ডু ইউ মিন বলতি জাম্বুরা? কিছু না, এই তুই চল, আগে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করবি। ঝুমু শোন, একদম ওয়াশরুমের দরজায় নক করবি না, আর কাপড় রুমে এসে চেঞ্জ করবি। আর ঠান্ডা পানি লাগানো একদম নিষেধ, সো মাইন্ড ইট। আচ্ছা ম্যাম, যা তুই এখন। কিছু লাগলে আমাকে ডাক দিস, আমি তোর রুমে আছি। কে? তারপরে ঝুমু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে রুমে ড্রেস চেঞ্জ করে নিল। ওর শরীর একটু দুর্বল লাগছে আর সাথে মাথাও ঘুরছে। তবুও এক জায়গাতে থাকতে খুবই বিরক্ত লাগছে ঝুমুরের। তাই নীলা ঝুমুকে নিয়ে ওর বারান্দায় গেল। ঝুমুর আস্তে করে বারান্দার রেলিং ধরে দাঁড়ালো। বাহিরে হালকা বাতাস বইছে। ঝুমুর চোখ বন্ধ করে বাতাস অনুভব করছে। অনেকটা হালকা লাগতেছে ওর। আর নীলা তো ওর কানের পাশে বসে ঘ্যানর ঘ্যানর করতেই আছে। কলেজে কি হলো না হলো ইত্যাদি ইত্যাদি বলছে। আর ঝুমুর শুধু প্রতি উত্তরে হ্যাঁ না বলছে। হঠাৎ ঝুমুর নীলাকে একটা প্রশ্ন করলো। আচ্ছা নীলা, একটা কথা বলতে পারিস? ভালোবাসায় কি এতই কষ্ট? ঝুমুরের এমন প্রশ্ন শুনে নীলা থতমত খেয়ে গেল। কি বলবেও বুঝতেছেন না। ঝুমু আবারও জিজ্ঞেস করলো, কাউকে মন থেকে ভালোবাসা কি পাপ না অপরাধ, কোনটা? এমন প্রশ্নের উত্তর যে আমার কাছে নাই বই, আমি যে কখনো রিলেশন করি নাই। হবে হয়তো বা। এই রে, বৃষ্টি কল দিয়েছে। বৃষ্টি ওর কলেজের ফ্রেন্ড, নিশ্চয়ই কলেজের ব্যাপারে কথা বলবে। নীলা ফোনটা রিসিভ করে বারান্দার ওপাশে চলে গেল। আর ঝুমুর আগের মতোই বারান্দার রেলিং ধরে চোখ বুজে দাঁড়িয়ে আছে। হঠাৎ এক দমকা হাওয়া আসায় ঝুমুরের চুলগুলো ওর মুখে আছড়ে পড়ল। চোখ খুলে আলতো করে চুলগুলো সরিয়ে নিল।
তখনই গাড়ির হর্নের শব্দ শুনে বাড়ির গেটের দিকে তাকালো সে। দেখল যে একটা গাড়ি বাড়ির ভিতরে ঢুকছে। ড্রাইভিং সিটে রাফিকে দেখতে পেয়ে ঝুমুরের বুকটা ধক করে উঠল। কোনো এক অজানা অনুভূতি ওকে এসে ঘিরে ধরেছে। বারান্দায় কোনো পিলারের সাথে হেলান দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমুর রাফির দিকে। হয়তো ভালোবাসার মানুষকে দেখলে এক অজানা অনুভূতি এসে জড়িয়ে ধরে, যা ভাষায় প্রকাশ করা যায় না। একমাত্র যে কাউকে মন থেকে ভালোবাসে সেই বোঝে। এদিকে রাফি গাড়ি নিয়ে পার্ক করে দরজার নক করে বড় লেন ধরে আস্তে আস্তে হাঁটছে। হাঁটার মাঝে ব্লুটুথটা কান থেকে খুলে পকেটে রেখে দিল। হঠাৎ করে নীলাশ ফোন দিল। রাফি ফোনটা পকেট থেকে বের করে কলটা রিসিভ করে কানে ধরল। হাই ব্রো, কি অবস্থা? আমার আবার অবস্থা, এই মাত্রই অফিস থেকে বাসায় ফিরলাম। তোর কি অবস্থা? টেবিল চেয়ার রাখা, ও জায়গায় গিয়ে একটা চেয়ার টেনে সেখানে বসলাম। বাছাই আছে এখনো, খুব টায়ার্ড লাগছে। কেন ভাই, কার বাড়িতে চুরি করতে গেছিলি? দূর হারামি, বাবার সম্পূর্ণ ব্যবসাটা সামলানোর চারটিখানি কথা না। কিছুদিন যাক, তখন তুইও আমার মতো বলবি। ও আচ্ছা, তখনকারটা তখন দেখা যাবে। যাই হোক, ঝুমুরের কি খবর, কেমন আছে ও? আলহামদুলিল্লাহ, এখন একটু সুস্থ আছে। হঠাৎ করে রাফির দোতলার ঝুমুরের ব্যালকনিতে চোখ গেল, আর সেখানেই ওর চোখ আটকে গেল। এলোমেলোভাবে মেয়েটাকে এত সুন্দর লাগবে সেটা আজ প্রথম দেখল রাফি। ঝুমুর আজকে কোনো সালোয়ার কামিজ পরে নাই, সাদা কাপড়ে ঢিলে ঢালা হাঁটু পর্যন্ত একটা গাউন পরেছে সে, আর একটা লেহেঙ্গা পরছে। হালকা বাতাসে ঝুমুরের চুলগুলো উড়ছে। রাফি তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অপোজিটে ঝুমুরও রাফির দিকে লাগামহীনভাবে তাকিয়ে আছে। রাফি ঝুমুরকে দেখতে এতটাই ব্যস্ত যে ও পাশে নীলাশ যে এত চিল্লাই চিল্লাই হ্যালো হ্যালো করছে তা ওর কর্ণপাত অবধি পৌঁছাচ্ছে না। অপরদিকে ঝুমুর রাফির দিকে আরও কিছুক্ষণভাবে তাকিয়ে থাকে, নিজেকে অপর দিকে ফিরিয়ে নিল, মনে মনে ভাবতে লাগলো। কি লাভ তোমার মায়াতে নিজেকে জড়িয়ে? সেই তুমিই তো আমার নও। কিন্তু এই বেহায়ার মনকে তো আর বোঝাতে পারি না। কেন যে এই বেহায়াপনা মন বলে যে তুমি শুধুমাত্র আমার, একদিন না একদিন তুমি আমারই হবে, কিন্তু সেটা তো সম্ভব না। তারপরে নীলা এসে ঝুমুরকে আস্তে করে রুমে নিয়ে গেল। ঝুমুরকে নিয়ে যাবার পরে রাফির ধ্যান ভাঙে, আরও নীলাশের সাথে কথা বলে বাড়ির ভিতর চলে গেল। এভাবে এক সপ্তাহ কেটে যায়। এখন ঝুমুর বলতে গেলে পুরোপুরি সুস্থ, শুধুমাত্র রাফির প্রপার কেয়ারের জন্য। এই এক সপ্তাহ রাফি ঝুমুরকে একদম চোখে চোখে রেখেছে। এমনকি অফিসে শুধুমাত্র 3 ঘন্টা সময় দিয়ে আর বাকিটা সময় ঝুমুরের পাশেই থেকেছে। প্রতিদিন 3 বেলা নিজের হাতে ঝুমুরকে খাওয়ানো, সাথে ওষুধ খাওয়ানো। ঝুমুরের ফেভারিট চকলেট নিয়ে আসা অফিস থেকে ফিরে আসার সময়, আর ঝুমুর ঘুমিয়ে গেলে ওর 2 গালে 2টা চুমু দেওয়া যেন ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে, যদিও তা ঝুমুরের অজান্তে। পরিবারের বড়টা তো অনেক খুশি যে রাফি ঝুমুরের এতটা কেয়ার করে, চোখে চোখে রাখে, এত ভালোবাসে এটা দেখে। আর অন্যদিকে ঝুমুর ভাবে যে এইসব রাফি সবার চাপে পড়ে করছে। রাফির সাথে ও প্রয়োজন ছাড়া বাকি একটা কথাও বলে না, কিন্তু ঝুমুরের 2 চোখ সব সময় শুধু রাফিকে খুঁজছে। মনের মধ্যে একটা সুপ্ত কল্পনা যে রাফি একদিন ওর হবে। আজ মিলিকে পাত্রপক্ষ দেখতে আসবে, আর সাথে বিয়ের দিনও ফাইনাল করে যাবে। তাদের অনেক দিনের ইচ্ছে মিলিকে তাদের ঘরের বউ বানাবে। জনাব আহমেদ চৌধুরীর বন্ধুর ছেলে আজকে মিলিকে দেখতে আসবে। তার সাথে তার বন্ধুর অনেক দিন আগে থেকেই কথা যে জনাব আহমেদ চৌধুরীর বড় মেয়েকে তারা তাদের ছেলের বউ করে নিয়ে যাবে। আর তাদের পরিবারের সাথে রাফিদের পরিবার অনেক ভালো একটা সম্পর্ক আছে। রাজ কানাডা থেকে পড়াশোনা শেষ করে ফিরেছে, কয়েক মাস হয়েছে। এখন বাবার ব্যবসা দেখাশোনা করছে। রাজরা পুরো পরিবার সহ এসেছে রাফিদের বাসায়। নানা রকমের খাবার দাবারের আয়োজন করা হয়েছে।
শুধু রাজের পরিবার নয়, সাথে নীলাশের পুরো পরিবারও এখানে উপস্থিত। পুরো ড্রয়িং রুম ভর্তি মেহমান। গল্পগুজব আর আড্ডার আমেজে সেখানে রাফিরাও সবাই সে আড্ডায় মেতে উঠেছে। সবাই জানে যে মিলিকে আজ দেখতে আসবে, কিন্তু নীলাকেও যে আজকে নীলাশের পরিবার দেখতে আসবে সেটা পরিবারের বড়রা ছাড়া আর কেউ জানে না। আর নীলাকে অনেক আগে থেকেই পছন্দ করে। সে তার পরিবারকে এই কথাটা বলে, আর ওর পরিবার আজকে এসেছে বিয়ের দিন তারিখ পাকা করতে। রাফি আর নীলাশ ওদের বাকি ফ্রেন্ডদের আনার জন্য বের হয়ে গেছে একটু আগে। ঝুমুর আর নীলা মিলে মিলিকে সাজানো আর শাড়ি পরানোর দায়িত্ব জিনিয়া, রিয়া, ঈশিতার উপরে চাপিয়ে দিয়ে ওরা কেটে পড়েছে। নীলা হেলে ধুলে ঘাসের উপরে হাঁটছে, আর ঝুমুর এক আঙ্গুল দিয়ে চুল খোঁচাচ্ছে আর চুল ছাড়াচ্ছে, আর এক হাত দিয়ে ফোন টিপছে। আহা, কি যে আনন্দ যে লাগছে ঝুমুর, তুই জানিস না। পাত্রী দেখতে আসছে মিলি আপুকে, তাহলে তুই এত লাফাচ্ছিস কেন? এটাই তো আমিও বুঝতে পারছি না, মনে হচ্ছে আমাকে দেখতে আসছে। ইস, কবে যে আমাকে দেখতে আসবে। ওএমজি, নীলা তুই এত বিয়ে পাগলি হলি কবে থেকে? আগে তো জানতাম না। হে আল্লাহ, ওকে তুমি হেদায়েত দান করো, আমিন। বড়দ, আমি যথেষ্টই হেদায়েতে আছি, তার থেকে তুই আমার বিয়ের জন্য দোয়া কর। ওকে, হে আল্লাহ তুমি ওর মনস্কামনা পূরণ করো, যত তাড়াতাড়ি পারো ওকে বিদায় করো, ওর করে আলোকিত করে সত্য সন্তানের জননী ওকে বানাও, আমিন। খুবিস কথা কর, এটা দোয়া নয়, বদদোয়া করছিস। তুই তো বললি দোয়া করতে, তাই তো আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম দোয়ার সাথে। তোকে তো আমি। সম্পূর্ণ কথাটা শেষ করতে পারল না গাড়ির হর্নের শব্দে। ওরা গেটের দিকে তাকিয়ে দেখলো দুইটা গাড়ি রেসিংয়ের মতো পাল্লা দিয়ে বাড়ির ভিতর ঢুকছে। গাড়ি দুটো একদম ঝুমু আর নীলার সামনে এসে দাঁড়ালো। গাড়ি থেকে রাফি, নীলা সহ ওদের বাকি বন্ধুরা বের হলো। এমন সময় জিনিয়া ও ঈশিতা এসে ঝুমুর ও নীলার পাশে দাঁড়ালো। রাফি আর নীলা শেষে ওদের সামনে দাঁড়ালো। পিছনে ওদের বন্ধু তুহিন, ইয়াদ, লারা, ঈশান। হাই গার্লস, তোমরা এখানে কি করছো? নীলা একবার নীলাশকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। সেটা আপনার জেনে কোনো লাভ নেই। ওরা কথা বলছে আর এদিকে রাফি ঝুমুরকে দেখে ওই জায়গায় থমকে গেছে। ওরা কথা বলছে আর এদিকে রাফি ঝুমুরকে দেখে ওই জায়গায় থমকে গেছে। আজকে ঝুমুরকে রাফির কাছে অনেক সুন্দর লাগছে। চকলেট কালারের লং রাউন্ড ড্রেস, ফুল হাতা দিয়ে, চুল ছেড়ে দিয়ে মাথার সাদা স্টোন বসানো, চিকন চেনের মতো টায়রা দিয়ে প্যাঁচানো, চোখে গাঢ় করে কাজল দেয়া আর ঠোঁটে হালকা লিপস্টিক। ব্যাস, এতেই পারফেক্ট রাফিকে পাগল করার জন্য। রাফি তো এক ধ্যানে ঝুমুরের দিকে তাকিয়ে আছে, অন্যদিকে ঝুমু রাফির দিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল, কারণ ও রাফির চোখের দিকে তাকালেই ওর চোখের গভীরে হারিয়ে যায়। আজ রাফি একটা ট্রাউজার আর একটা সাদা টি শার্ট পরেছে, চুলগুলো একদিকে জেল দিয়ে সেট করা। ওদিকে নীলা আর নীলাশ তর্ক নিয়ে বিজি। তোমরা বুঝো কম, চিল্লাও বেশি, কোনো কাজের না তোমরা, শুধু ঝগড়াই করতে পারো। আর দেখো আমরা ছেলেরা কত কিছু করতে পারি, কিন্তু তোমরা কি পারো বলো? অলসে ঠিকই। ও হ্যালো মিস্টার, আলসের ঢেকি কাকে বলছেন? হ্যাঁ, আমাদেরকে? আমি আর ঝুমুর যা যা করতে পারি তা শুনলে আপনার চোখ চড়ক গাছ হয়ে যাবে। তা তোমরা কি কি করতে পারো? নীলা বাদ দেন এসব বইন, চল ভেতর যাই, ফালতু বক বক করে কোনো লাভ নাই। না নীলা, তুমি বলো। আমার কথা না হয় বাদই দিলাম, আমি যা কিছু শিখেছি সব কিছু ঝুমুরের কাছ থেকে শিখেছি। ঝুমুর বাইসাইকেল চালাতে পারে, ও বাইসাইকেল রেসেও অংশগ্রহণ করে, এ পর্যন্ত 3টা ট্রফি জিতেছে। কার ড্রাইভিং করতে পারে, কম্পিউটার অপারেটিং করতে পারে, গ্রাফিক্স ডিজাইন পারে। আগে স্কুলের টপ ব্যাডমিন্টন খেলোয়াড় ছিল, এখন কলেজের সেরা সিঙ্গার আমাদের ঝুমুর। কলেজে যদি কোনো ফাংশনের আয়োজন করা হয় সবার আগে প্রিন্সিপাল স্যার ঝুমুরকে ডাকতে। আর রান্নাবান্নার কথা তো বাদই দিলাম, ওর হাতের বিরিয়ানি জাস্ট ওয়াও, আমি ওর থেকে শিখেছি। সবাই যেন নীলার কথাগুলো শুধু গিলছে, এতটাই আবেগ হয়েছে যে মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। অবশেষে ইয়াদ নীরবতা ভেঙে বলল, যা বলেছিস, আমি তো পুরোই শকে আছি। ঝুমুরকে দেখে তো বোঝাই যায় না ও এত কিছু পারে। সত্যি ঝুমুর, তুমি সবাইকে ছাড়িয়ে গিয়েছো, বাহ। সত্যি ঝুমুর, তুমি এত কিছু পারো?
আই ক্যান নট বিলিভ দ্যাট। আপনি বিশ্বাসী করলেই বা কি আর না করলেই বা কি, সত্যি তো এটাই যে আমার বোনও সব কিছুতে টপার। আই এম প্রাউড অফ মাই সিস্টার। ওদিকে রাফি আর নীলাজ তো এখনো শখের চরম পর্যায়ে আছে। এরকম কিছু শুনবে তারা এটা আশা করেনি। এত কিছু একসাথে? আমি বলতে চাচ্ছি এত কিছু শিখলে কি করে ঝুমুর? আর এর পিছনে কি কোনো কারণ আছে? আসলে কেউ একজন বলেছিল যে আমার দ্বারা কোনো কাজ ভালো হবে না, আমি কোনো কাজেরই যোগ্য না, আমার দ্বারা শুধুমাত্র নাকি অগাজ হবে। সেই কথাই আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়, তাই আমিও দেখিয়ে দিলাম। ঝুমুর ওর দিকে তাকিয়ে কথাগুলো বলার পর কাশি উঠে গেল। নীলাশ ওর পাশেই ছিল, তাই ও রাফির মাথায় আর পিঠে চাপড় দিতে লাগলো। তোর আবার কি হলো? রাফি, আর ইউ ওকে? আমি ঠিক আছি। রাফির এমন কাণ্ড দেখে ওদিকে ঝুমুরের পেট ফেটে হাসি আসছে। বেচারাকে বড় রকমের জব্দ করতে পেরেছে। এই রে, আমি তো একদম ভুলেই গেছিলাম যে বড় আম্মু তোমাদের সেই কখন ডেকেছে, আর তোমরা কি না এখানে দাঁড়িয়ে আছো? আচ্ছা তোরা যা, আমরা আসতেছি। যাবার সময় নীলা নীলাশের কাছে এসে কানের কাছে মুখ এনে, এই যে আইটেম পিস ভাইয়ার ফ্রেন্ড। আমিও কিন্তু ঝুমুরের মতো অনেক কিছু পারি। ঝুমুর ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন আর আমি বাস্কেটবল চ্যাম্পিয়ন। সো আমাকে নিয়ে উপহাস করবেন না। বেশি তেড়িবেড়ি করলে একদম বাস্কেটবলের মতো তুলে আছাড় মারবো, মাইন্ড ইট। এই কথা বলে নীলা চলে গেল অন্যদের সাথে। আর নীলাশ বেচারা অসহায়ভাবে তাকিয়ে আছে নীলার যাওয়ার দিকে, আর মনে মনে ভাবছে, মাইরালা, আল্লাহ গো, খাল কেটে কুমির আনতেছি না তো? তুমি দেখো, আমাকে রক্ষা করো। তারপরে সবাই ভিতরে চলে গেল। মিলিকে পাত্রপক্ষের সামনে আনা হয়েছে। সবাই ভিন্ন রকমের কথা বলছে। ওরা সবাই এক এক জায়গায় গিয়ে দাঁড়ালো, কারণ বড়রা পুরো জায়গা জুড়ে বসে আছে। ঝুমুরের কোণে গিয়ে দাঁড়িয়েছে। নীলাকে ওর আম্মু এসে ডেকে নিয়ে গেছে। বাকিরা সবাই সামনাসামনি দাঁড়িয়েছে। লারা মেয়েটা এমনিতে একটু গায়ে পড়া মেয়ে। সে তখন থেকে রাফির সাথে গায়ে পড়ে কথা বলছে, একটু বেশি ঘেঁষাঘেঁষি আর হাসাহাসি করছে। দূর থেকে সব কিছু ঝুমুর দেখছে। ওর বুক ফেটে কান্না আসছে এসব দেখে, কিন্তু কান্না করতে পারছে না। তবুও ঝুমুরের চোখ বেয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সেটা ঝুমুর 2 হাত দিয়ে মুছে নিল। ওর একটু খেয়াল নেই যে রাফি ওর পিছনে দাঁড়িয়ে আছে। আসলে রাফি সেখান থেকে খেয়াল করছিল যে ঝুমু মন ভার করে দাঁড়িয়ে আছে। ও সেখানে আর না থেকে ঝুমুরের পিছনে এসে দাঁড়ালো, আর এসে দেখলো যে ঝুমু চোখ মুছছে হাত দিয়ে। কোনো কিছু না বলে ঝুমুরের কোমর 2 হাত দিয়ে ঝটকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ঝুমুরের পিঠ রাফির বুকে গিয়ে লাগলো। রাফি একদম শক্ত করে জড়িয়ে ধরলো পিছন থেকে ঝুমুরকে। ঝুমুর তো এমন কাণ্ডে অনেক ভয় পেয়ে গেল। সে চিৎকার করতে গেলে রাফি ওর হাতের আঙ্গুল দিয়ে ঝুমুরের ঠোঁটে স্লাইড করে বলল, হুশ, চিৎকার করিস না। আমি। রাফির দিকে তাকিয়ে, ছাড়ো, কি করছো? কেউ দেখে ফেলবে তো। চুপ, একদম চুপ, কোনো কথা না। কেউ কি দেখবে আবার? হ্যাঁ, জাস্ট কিপ ইউর মাউথ শ্যাট আপ স্টুপিড গার্ল। ধমকে কাজ হয়েছে। ঝুমুর একদম চুপ, এমনকি মোছড়ামুছড়িও করছে না। সে অনুভব করতে লাগলো রাফির স্পর্শগুলো। ড্রয়িং রুমে এক কোণে বড় একটা ফুলদানি রাখা। সেই ফুলদানির পিছনে পর্দার আড়ালে রাফি আর ঝুমু দাঁড়িয়ে আছে। সেখান থেকে সবাইকে দেখা যায়, কিন্তু কেউ যদি ভালো করে না লক্ষ্য করে তাহলে বুঝতেই পারবে না যে কেউ যে ওরা ওখানে কি করছে। আর কেউ খেয়াল করছে না এদিকে, সবাই ওদিকটা নিয়ে বিজি। ওদিকে নীলাকে ওর আম্মু রুমে গিয়ে জোর করে শাড়ি পরিয়ে নীলাশের পরিবারের সামনে নিয়ে গেল। বেচারি অনেকবার প্রশ্ন করলো, কিন্তু কোনো উত্তর সে পেল না। আর আম্মু তাকে নীলাশের পরিবারের সামনে নিয়ে দাঁড় করিয়ে, এই যে ভাবি, নীলাকে নিয়ে আসছি। নীলাশ তার বাবার পাশে বসে অন্যদিকে লক্ষ্য করছিল। তখন রাফির আম্মুর কথার শব্দ শুনে সামনে তাকালো। সামনে তাকাতেই তো ও জমে গেল, কারণ নীলাকে নীল শাড়িতে অপূর্ব লাগছে। চুলগুলো হাফ খোপা করা, 2 হাতে 2টো চুড়ি, মাথায় ঘোমটা টানা,
একদম বউ লাগছে ওকে। নীলাশের মা বসা থেকে উঠে নীলার পাশে গিয়ে ওর থুতনি ধরে মাথার উপর তুলে। মাশাল্লাহ, আমার নীলামাকে তো আজকে অনেক সুন্দর লাগছে। এরকম একটা হুড়পড়ি আমি আমার ছেলের জন্য চেয়েছিলাম। তিনি নীলার কপালে একটা চুমু দিয়ে ওর হাতে সোনার বালা পরিয়ে দিল। নীলা তো কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে এসব। ওর মনে হচ্ছে ও এক গোলক ধাঁধায় রয়েছে। প্রথমে নীলার পরিবার এই বিয়ে রাজি ছিল না, কারণ নীলা এখনো অনেক ছোট, ওর বিয়ের বয়স হয় নাই এখনো। কিন্তু অপরদিকে নীলাস ছেলেটা যেমন ভালো তেমনই তার পরিবারও অনেক ভালো। সবচেয়ে বড় কথা হলো যে নীলা ওদের মাঝে হ্যাপি থাকবে, খুশি থাকবে, কারণ নীলাস নীলাকে অনেক ভালোবাসে, তাই তারা রাজি হয়েছেন। নীলার আম্মু সবার উদ্দেশ্যে বলল, আচ্ছা, তাহলে ওদেরকে আলাদা কথা বলতে পাঠাই, কি বলেন আপনারা? দিদাই, নীলাশকে তোর রুমে নিয়ে যা, কেমন? নীলা ভয়ে কিছু বলতে পারল না, আবার মুখের উপরে নাও করতে পারল না। এই পাটাকে আমার রুমে নিয়ে যেতে হবে কেন? ধুর, জি দাদু যাচ্ছি। চলো। নীলা বাধ্য হয়ে নীলাশকে নিয়েও রুমে গেল। একটু আগে মিলিকেও রাজের সাথে ওর রুমে পাঠানো হয়েছে আলাদা করে কথা বলার জন্য। বাধ্য হয়ে নীলাশকে নিয়েও রুমে গেল। একটু আগে মিলিকেও রাজের সাথে ওর রুমে পাঠানো হয়েছে আলাদা করে কথা বলার জন্য। ঝুমুর তো পুরাই অবাক যে নীলার বিয়ের কথা শুনে। ওদিকে যে রাফি ওর ঘাড়ে মুখ ডুবিয়ে আছে সেদিকে ওর কোনো খেয়ালই নাই। যখন রাফি ঝুমুরের কানের লতিতে আলতো করে বাইট করলো, তখন ঝুমুরের ধ্যান ভাঙল। লজ্জায় লাল হয়ে গেছে ঝুমুর, তবুও লজ্জাবাদ। ভালো যখন বাসই না, তাহলে এমন করে টাচ করো কেন? তুই কি আমার মনের কথা জানিস? জানলে অবশ্যই এমন কথা বলতে না। ভালোবাসা কিন্তু ঠুনকো নয় ঝুমু। এমনভাবে বলায় ঝুমুরের মনে কী রকম যেন একটা শিহরণ বয়ে গেল, কিন্তু ওর রাফির বলা শেষ কথাটা বুঝতে পারল না। ঠিক তখনই রাফির দাদু ওকে ডাক দিল। রাফি, কই তুমি দাদু ভাই? রাফি সবার সামনে ঝুমুরকেও টেনে নিয়ে গেল। এই তো দাদু, কি হয়েছে বলো। তুমিও কি আলাদাভাবে টাইম স্পেন্ড করতে চাও? দাদু। তাহলে ঝুমুরকে নিয়ে যাও। তখনই লারা বলে উঠল, ঝুমুর যাবে কেন? চলো রাফি, আমি তোমার সাথে যাই। আমি যাদেরকে যেতে বলেছি তারাই যাবে। রাফি, যাও। অপমানিত বোধ করল খুব, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর রাফি ঝুমুরকে টেনে ছাদে নিয়ে যাচ্ছে। ছাদে গিয়ে ছাদের দরজা লাগিয়ে দিল রাফি, যাতে করে কেউ ছাদে না আসতে পারে। অন্যদিকে নীলাশকে নিয়েও রুমে এলো। নীলা তো রাগে ফোঁস করছে, বিছানার এক পাশে দাঁড়িয়ে শাড়ির আঁচল মুচড়াচ্ছে। আর নীলাশ দরজা লক করে নীলার সামনে এসে দাঁড়ালো। নীলার সামনে এসে ও এক নজর তাকিয়ে আছে ওর দিকে। নীলাশের এমন তাকানোতে খুব অস্বস্তি বোধ হচ্ছে নীলার, তবুও নীলা সাহস জুগিয়ে বলল, এসবের মানে কি? কোন সবের? শুনুন, আমি কিন্তু একদম মজার করার মুডে নেই, তাই ভালো ভালো বলছি, কি হচ্ছে এসব? তোমার আর আমার বিয়ের কথা পাকা করা হচ্ছে। কি? কিসের বিয়ে? কার বিয়ে? আমি তো এখনো অনেক ছোট। আমার এখন কিসের বিয়ে? আমি বিয়ে করব না। তুমি কি বাচ্চা? পিটার খাও আর বিয়ে করবে না কেন? তোমার এখন যথেষ্ট বয়স হয়েছে বিয়ে করার, তোমাকে তো বিয়ে করতেই হবে। বিয়ে করব আমি, তাও আবার আপনাকে, যেখানে কিনা আপনি সারাক্ষণ আমার পিছনে লেগে থাকেন, আমাকে কথায় কথায় খোঁচা দেন। এখনই এসব বিয়ের পরে তো আমার জীবনটা আপনি শেষ করে দিবেন। কথাগুলো শুনে নীলা হেসে দিল, আর নীলা গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। তখনই ঝপাত করে নীলার হাত ধরে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। তার মুখটা একদম নীলার মুখের কাছে নিয়ে গেল। হালকা বাতাস আসছে বাহির থেকে রুমে, তার ফলে নীলার কিছু চুল এসে ওর মুখের উপর পড়ছে। সেগুলো আলতো করে সরিয়ে দিল। নীলা তো ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। আর নীলাশ এক হাত দিয়ে নীলার কোমর জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে ওর গাল স্লাইড করতে করতে, বিয়ের পর তোমার সাথে আর রাখবো না, তা এখন শুধু রোমান্স করব তোমার সাথে, ভালোবাসবো আর এত এত আদর করব।
খোঁচা দেওয়ার পরিবর্তে ওর গালে চুমু দিয়ে এভাবে চুমু দিব, বুঝলা কলিসা? নীলা লজ্জায় একদম মনে হচ্ছে মরেই যাবে। এত লজ্জা সে কখনো পায় নাই। লজ্জায় তার ফর্সা মুখটা লাল হয়ে গেল। নীলার এরকম লজ্জা মাখা মুখ দেখে নীলাশ বলল, ওর কপালের সাথে কপাল ঠেকিয়ে আমার বউটা দেখছি একদম লজ্জায় লাল হয়ে গেছে। ইস, এত লজ্জা পেও না গো বউ, তাহলে যে নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। বিয়ের পর সব লজ্জা ভেঙে দিব। ভালোবাসি প্রিয়, খুব খুব ভালোবাসি। বউ ডাক শুনে নীলার প্রতিটা লোম দাঁড়িয়ে গেল। মনে হচ্ছে ওর আজকে শেষ দিন। লজ্জায় সে মুখ খুলতে পারছে না, আর নীলাশ ওকে ছাড়ছেন না। তাই পাগলিটা লজ্জা আর দমিয়ে রাখতে না পেরে নীলাশকে জড়িয়ে ধরল। নীলাশ বুঝতে পারলো ব্যাপারটা, তাই ও নীলাকে জড়িয়ে ধরল খুব শক্ত করে, আর মুচকি হাসলো। অপরদিকে ছাদের এক পাশে একটা বড় খোলামেলা রুম, তার ভিতরে অনেক সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করা, খুব সুন্দর একটা বেড রাখা, আর পাশে বাকি আসবাবপত্র রাখা। বলতে গেলে একদম পারফেক্ট রুম। রাফি ঝুমুরকে সেই রুমে নিয়ে এলো। বেডের উপর বসিয়ে সে বসলো ঝুমুরের মুখোমুখি হয়ে। একদম ঝুমুরের চোখে চোখ রেখে তাকিয়ে আছে রাফি, আর ঝুমুর নিচের দিকে তাকিয়ে বিছানার চাদর মুড়াচ্ছে। তখন রাফি ঝুমুরকে জিজ্ঞেস করলো, সত্যি করে একটা কথা বলবি ঝুমু? কি কথা? বলবি তো? বলো, কি জানতে চাও? আমাকে নিয়ে তোর মনে ফিলিংসটা কি রকমের? কথা শুনে ঝুমু হতবাক হয়ে গেল। সে ইতস্তত বোধ করছে। কি হলো বল, নাকি তোর মনে আমার জন্য কোনো ফিলিংস নাই, কোনটা? এবার ঝুমুর তার দিকে চোখ রেখে তাকালো আর ভাবতে লাগলো, যার নাম তার প্রতিটা নিঃশ্বাসে মিশে আছে, যে তার পুরো মনটা জুড়ে বিস্তৃত, আর সে কিনা বলছে তার প্রতি আমার কোনো ফিলিংস নাই। আজব, বড়ই আজব মানুষটি। এসব ভাবছে ঝুমু। তখন সে রাফিকে বোঝানোর জন্য একটা গান শুরু করলো। গানের প্রতিটা লাইনে সে রাফিকে অনেক কিছু বুঝিয়ে দিল, আর রাফি তো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুমুরের দিকে। সেই ভাবছে ঝুমুর তাকে এত ভালোবাসে কেন। যার নামে এই জীবনটা লিখে রেখেছি, যার কথা ভেবে ভেবে প্রতিটা রাত বালিশ ভিজিয়েছি, তার জন্য আমার মনে কোনো ফিলিংস থাকবে না, তা কি করে হয়? রাফি কোনো উত্তর না দিয়ে ঝুমুরের কোলে শুয়ে পড়ল। দু হাত দিয়ে ঝুমুরের কোমর জড়িয়ে ধরে ওর পেটে মুখ গুজালো। রাফির এমন স্পর্শে ঝুমুরের পুরো শরীর কেঁপে উঠল। ঝুমুরের পেটে রাফির প্রতিটি গরম নিঃশ্বাস পড়ছে। ঝুমুর কিছু বলল না। সে দু হাত দিয়ে রাফির মাথায় হাত বুলাতে লাগলো, কারণ ঝুমুর তো সব সময় চায় রাফির সংস্পর্শে থাকতে। ঝুমুরের খুব ইচ্ছে করছে রাফির কপালে এই অবস্থায় একটা চুমু দিতে, কিন্তু তার সাহসে কুলাচ্ছে না। কিন্তু এই অদম্য ইচ্ছেকেও ঝুমু দমিয়ে রাখতে পারল না। মাথা নিচু করে রাফির কপালে আলতো করে একটা চুমু দিল। রাফি সেটা বুঝতে পেরে হালকা হাসলো, আরও শক্ত করে ঝুমুরের কোমর জড়িয়ে ধরল। তখন ঝুমুর বলল, ছাড়ো প্লিজ, নিচে যাবো আমি। তুই নিচে গিয়ে কি করবি? হ্যাঁ, শুধু শুধু ডিস্টার্ব করিস না তো, চুপ করে বসে থাক। অনেক কাজ আছে, নীলার সাথেও কথা আছে। অনেকক্ষণ তো হয়েছে এখানে এসেছি, এখনো তো নিচে যাই প্লিজ। বেশি কিছু করলে ওকে আর আমার সারপ্রাইজ দেওয়া হবে না, সব বুঝে যাবে। যেটুকু করেছি এতেই হবে, এখন শুধু ধৈর্য ধরতে হবে। ওকে চল, আমিও যাব। এরপরে তারা নিচে চলে গেল। মিলি, রাজ, নীলা, নীলাশ ও নিচে চলে গেল। পরিবারের বড়রা মিলে বিয়ের দিন তারিখ ঠিক করলো। 15 দিন পরে এঙ্গেজমেন্ট দেন, তারপরে 4 দিন পরে বিয়ে।